Hello everyone, welcome to my channel. This is Saima Jacket Pial. আজকে আলোচনা করব W.B. Yeats এর ফেমাস পোয়েম A Prayer for My Daughter নিয়ে। এটি লেখা হয় 1999 এ এবং এই পোয়েমটি লিখেছেন W.B. Yeats তার ডটারের উদ্দেশ্যে, যার নাম হচ্ছে অ্যানি ইয়েটস। তার মেয়ে জন্মের ঠিক কয়েক সপ্তাহ বা বলা হয় কি 2 দিন পরে তিনি এই কবিতাটা লেখা স্টার্ট করেন। যখন তার মেয়ে হয় তখন সময়টা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এবং সেই সময় দেখা যাচ্ছিল কি আয়ারল্যান্ডেও বিভিন্ন ধরনের প্রবলেম চলছিল। তো তিনি অনেক বেশি উদ্বিগ্ন ছিল তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে, যার কারণে তিনি তার মেয়ের জন্য বিভিন্ন ধরনের ইচ্ছে পোষণ করে এই কবিতাটি লিখেন। এই কবিতাটি ফার্স্ট পাবলিশ করা হয় তার পোয়েট্রি কালেকশন মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার 1921 সালে। এখানে মূলত আমরা W.B. ইয়েটসের তার মেয়ের ফিউচার নিয়ে অ্যাংজাইটিটা দেখতে পাবো এবং এখানে যে থিমটা রাখা হয়েছে সেটা হচ্ছে একজন বাবার তার সন্তানের জন্য ভালোবাসা, উদ্বিগ্নতা এবং তিনি কিভাবে তার মেয়ের ফিউচার নিয়ে চিন্তা করছেন এসব কিছু এখানে দেখানো হয়। আর যে সেটিংসটা রাখা হয়েছে সেটা মূলত আমরা দেখতে পাই, সেটা খুব একটা নির্দিষ্ট করে বলা হয় না আসলে সেটিংসটা কোথায় রাখা হয়, এবং পোয়েট নিজেই এখানে ন্যারেটর হিসেবে কাজ করে। টোটাল 10টা স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে তিনি তার মেয়েকে নিয়ে তার মেয়ে ফিউচারে কেমন হবে না হবে এসব কিছু আশা করতে থাকেন। তাহলে শুরু করি। ফার্স্ট স্ট্যাঞ্জাতে তিনি বলেন কি তার মেয়ে একটা দোলনার উপরে ঘুমিয়ে আছে এবং তার হাফ বডি কভার্ড। এখন বাইরে খুব বাতাস হচ্ছে, এই বাতাসটা দ্বারা মূলত তিনি যে অস্থিতিশীল অবস্থা ছিল পুরো ওয়ার্ল্ডে ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন এবং আয়ারল্যান্ডে যে পলিটিক্যাল প্রবলেম চলছিল ওই জিনিসটা বোঝাচ্ছেন। এবং তার ঘর এবং যেখান থেকে বাতাসটা উৎপত্তি হচ্ছে সেই জায়গার মধ্যে শুধুমাত্র একটাই অবস্টেকল হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে লেডি গ্রেগরির স্টেটটা এবং একটা বেয়ার হিল। মানে বলা হচ্ছে কি যে বাতাসটা উৎপন্ন হয়েছে সেটা সুদূর আটলান্টিক থেকে আসছে এবং ডাইরেক্ট আমাদের পয়েটের ঘরে চলে আসছে, এবং মাঝখানে যে বাধাটা রয়েছে সেটা হচ্ছে শুধু লেডি গ্রেগরি নামক একজন রয়েছে যার স্টেটটা। এখানে লেডি গ্রেগরির কথা কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে লেডি গ্রেগরি সে আমাদের পোয়েটকে অনেক বেশি হেল্প করতো, তাই বলা হচ্ছে সেই একমাত্র বাধা হিসেবে কাজ করছে সেই বাতাসটার মধ্যে। তো তিনি এই বাতাসটার কারণে খুব বেশি উদ্বিগ্ন রয়েছে এবং তার মেয়ের ফিউচার নিয়ে চিন্তা করছে কিভাবে সে এই অস্থিতিশীল একটা পরিবেশের মধ্যে পলিটিক্যাল প্রবলেমের মধ্য দিয়ে বেড়ে উঠবে। মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরের যে অবস্থাটা ছিল সেটা খুবই ডিপ্লোরেবল। চারিদিকে খুবই অসন্তোষ ছিল, যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, অন্যদিকে আয়ারল্যান্ডে চলছিল পলিটিক্যাল প্রবলেম। এসব কিছুর কারণে পোয়েট খুব বেশি ইনসিকিউর ফিল করছিল এবং তিনি বলছেন এই প্রবলেমগুলো তার মেয়ের ভবিষ্যতেও কী করতে পারে, এফেক্ট করতে পারে। এই জিনিসগুলোই ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন। এরপর সেকেন্ড স্ট্যাঞ্জায় গিয়েও দেখা যাচ্ছে কি তিনি এখনও খুবই ওয়ারিড একটা সময় কাটাচ্ছে যে তার মেয়ের ভবিষ্যৎ কী হবে। তো তখন তার কাছে মনে হচ্ছে যেন সমুদ্র থেকে স্ক্রিমের শব্দ সে শুনতে পাচ্ছে, মানে সমুদ্রের যে গর্জন বা চিল্লানোর আওয়াজটা তিনি শুনতে পাচ্ছে এবং সবখানেই আওয়াজটা শোনা যাচ্ছে, টাওয়ারের উপর দিয়ে, ব্রিজের নিচ দিয়ে, এলম ট্রিতে অথবা ফ্লাডেড স্ট্রিমের উপর দিয়েও এই সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা জিনিসকে সিম্বলাইজ করছে। এখানে সমুদ্রের স্ক্রিম এবং ফ্লাডেড স্ট্রিম এগুলো দ্বারা মূলত পোয়েট বোঝাচ্ছে বাইবেলে যে ফ্লাডের কথা উল্লেখ করা হয়েছে সেই জিনিসটাকে হয়তো তিনি রেফার করছেন এবং তিনি কি করছেন অনেক বেশি ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে কি হবে। পোয়েট এখন চিন্তা করছেন যে কি আউট অফ দ্য সি ফিউচারটা চলে আসছে, মানে তিনি ইম্যাজিন করছেন যে ভবিষ্যৎটা যেন তার সামনে চলে আসছে, তার মেয়ের যে ভবিষ্যৎ সেই জিনিসটা চলে এসেছে এবং তার কাছে মনে হচ্ছে সেটা খুবই ডান্স করছে, এক্সাইটিং কোনো ড্রাম বিটের মধ্য দিয়ে তার ফিউচারটা ডান্স করছে, এরকম একটা অবস্থা। এখানে মূলত এগুলা দ্বারা পোয়েট বোঝাচ্ছে ওয়ার, ব্লাডশেড, এগুলা বোঝানোর চেষ্টা করছেন। ওভারঅল যদি বলি পোয়েট বিভিন্নভাবে তার চিন্তাগুলো প্রকাশ করছে, ওয়ারের কারণে অথবা বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে হয়তো তার মেয়ের ফিউচারে প্রবলেম হতে পারে, এই জিনিসগুলো তিনি বোঝাতে চাচ্ছেন। এখন তিনি বলছেন যে মানুষের যে ক্রুয়েলটি রয়েছে সেই জিনিসটা ওশানের যে মার্ডারাস ইনোসেন্স রয়েছে সেটা
থেকেও অনেক বেশি ডেঞ্জারাস। মানে মানুষের ক্রুয়েলটি আসলে অনেক ডেঞ্জারাস হয়। যে জিনিসটা তারা যুদ্ধে দেখেছে, যে ক্রুয়েলটিটা তারা ফেস করছে এবং করেছে, ওই জিনিসগুলো ওশানের ডেঞ্জারাস থেকে অনেক বেশি হয়, এটাই তিনি বোঝাচ্ছেন। থার্ড স্টেঞ্জায় গিয়ে পয়েট এখন কিছুটা ফিউচারে অবস্থান করছে। তিনি চিন্তা করছেন যে তার মেয়ে বড় হয়ে কেমন হবে। তিনি বিভিন্নভাবে তার মেয়েকে উপমায়িত করছে। তিনি বলছেন যে তার মেয়ে খুবই বিউটিফুল হবে, এটা তার ইচ্ছে আর কি। তবে তিনি এমন বিউটি চান না যেটা কি করবে, অন্যকে এবং তার মেয়েকে ডিস্ট্রট করবে, মানে অনেকটা আমরা বলতে পারি ডিস্ট্র্যাক্ট করে দিবে, এমন বিউটি তিনি চান না। এবং তিনি এটাও চান না যে তার মেয়ের সৌন্দর্য তাকে অনেক বেশি ডিপেন্ডেন্ট করে তুলবে সেই সৌন্দর্যের উপর, অথবা সে মনে করবে সৌন্দর্যটাই তার জন্য সাফিসিয়েন্ট এন্ড। এই জিনিসগুলো তিনি কোনোভাবেই চান না। এবং এটাও চান না যে তার মেয়ে সারাদিন কি সৌন্দর্যটাকে রক্ষা করার জন্য সারাদিন মিররের সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করবে। তিনি চান যে সুন্দর হবে, তবে সৌন্দর্যটা যাতে একটা হাজব্যান্ড সিকিওর করার জন্য যতটুকু সৌন্দর্য প্রয়োজন ওইটুকুই সুন্দর সে হবে। এবং সেই সাথে সে কি করবে, সৌন্দর্যের পাশাপাশি তিনি চান না যে এই সৌন্দর্যটাকে মেনটেন করার জন্য সে ন্যাচারাল কম্পেনিয়ন, মানে যাতে করে রিয়েল যে ফ্রেন্ড রয়েছে সেগুলো বানানো থেকে সে দূরে থাকে, এমন কোনো কিছু তিনি চান না। ওভারঅল তার এমন সৌন্দর্য থাকবে যে সৌন্দর্যটা একটা হাজব্যান্ড সিকিওর করার জন্য এনাফ, এইটুকুই তিনি চান। এরপর তিনি বলেন যে সৌন্দর্যই কিন্তু সব ট্রাভেল এবং ডিস্ট্রাকশনের মূল। তার কারণ হচ্ছে তিনি এখন গ্রিক মিথোলজিতে চলে যান, যেখানে হেলেন হচ্ছে মোস্ট বিউটিফুল লেডি হিসেবে বলা হয়। এবং এই হেলেনের সৌন্দর্যই কিন্তু দুইটা নগরীকে ধ্বংস করে দিয়েছিল। অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় এই হেলেনের সৌন্দর্যের কারণে। হেলেনও কিন্তু খুব একটা হ্যাপি লাইফ লিড করেছে তাও না। এই হেলেনের সৌন্দর্য পরে প্যারিস একটা ফুল সে কি করেছে, মানে বোকার মতো কাজ করেছে, যার কারণে অনেক ধ্বংসের সম্মুখীন হয়। তিনি তাই বলছেন সৌন্দর্য সব ধ্বংসের মূল, এবং তিনি চান না তার মেয়ে এতটাই সুন্দর হোক। তারপর তিনি বলেন অ্যাফ্রোদিটির কথা বলেন, যিনি হচ্ছে ভালোবাসা, লাস্ট, পেশেন্ট এসবের দেবতা বলা হয়। তো এই যে অ্যাফ্রোদিটি, তিনি কিন্তু সমুদ্রের ফেনা থেকে হয়েছিল, ফাদারলেসভাবে তিনি জন্মগ্রহণ করেন। তো তিনি প্রেমে পড়ে যান একজন, আমরা অনেকটা বলতে পারি খোড়া লেম একজন দেবতার প্রেমে পড়ে যান, হ্যাফেস্টাসের। তো এতে করে কি হয়, শেষ পর্যন্ত কিন্তু সেও সুখে থাকে না, তাদের মধ্যে অনেক প্রবলেম হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কি আমাদের যে পোয়েট রয়েছে তিনিও মড গন নামক একজন মেয়ের, খুবই সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, সেই মড গনও তাকে ছেড়ে ম্যাকব্রিড নামক একজনের প্রেমে পড়ে, এবং তারাও কিন্তু খুব একটা হ্যাপিলি লাইফ লিড করতে পারেনি। ওভারঅল যারা অনেক বেশি সুন্দরী বলে আমরা জেনে আসছি গ্রিক মিথোলজিতে বলেন কিংবা যেখানেই বলেন, তারা কিন্তু জীবনে খুব একটা বেশি সুখী হতে পারে না। এইসব লেডিগুলা কি করে, এখানে বলা হয় কি তারা একটি স্টুপিড স্যালাড খায়। এই স্টুপিড স্যালাড মানে বোঝানো হচ্ছে রং ডিসিশন, এবং যার কারণে তারা সারা জীবন সাফার করে। যেমন হেলেন করেছিল প্যারিসের সাথে পালিয়ে গিয়ে, অ্যাফ্রোদিটি সেই লেম যে ব্ল্যাক স্মিথ ছিল, যে অ্যাকিলিসের শিল্ডটা তৈরি করেছিল, তার প্রেমে পড়ে কি হয়, অনেক বড় ভুল করে। অন্যদিকে তারই গার্লফ্রেন্ড, যাকে সে একসময় অনেক বেশি ভালোবাসতো, সেও একটা ভুল ডিসিশন নিয়ে কি করে, অনেক বেশি সাফার করে। তো তিনি চান যে তার মেয়ে এমন কোনো সাফার না করুক। এবং এখানে আমি লাস্টের শেষ চেঞ্জার লাস্ট 3টা লাইনও উল্লেখ করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে যে লাস্ট লাইনটা রয়েছে, দ্য হর্ন অফ প্ল্যান্টি, এটা দ্বারা বোঝানো হচ্ছে কার্টেসি, অ্যারিস্টোক্রেসি এবং সেরামনি। ওমেনরা কি করে, স্টুপিড ডিসিশনের কারণে তাদের জীবনের যে প্রসপ্যারিটি রয়েছে ওই জিনিসগুলোকে ধ্বংস করে দেয়। জীবনের মানে সব কিছুই তারা হারিয়ে ফেলে শুধুমাত্র একটা স্টুপিড ডিসিশনের কারণে। তাই তিনি চান তার মেয়ে এতটা সুন্দরী না হোক। এরপর আমরা দেখতে পাই কি আমরা 5th স্ট্যান্জায় চলে এসেছি। এখানেও তিনি তার ডটারের কেমন হবে এটা নিয়ে বলছেন। তিনি চান যে তার ডটার সুন্দরী হোক, তবে সুন্দরী থেকেও সে ভার্চুয়াস হোক, এবং সে কি থাকবে, খুবই শান্ত, দয়ালু, কাইন্ড টাইপের একটা মেয়ে হবে। এবং আমাদের রাইটার মনে করেন সৌন্দর্যের, যারা সবসময় সৌন্দর্যের পেছনে ভাগতে থাকে তারা জীবনে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টও হয়ে থাকে সুন্দরী মহিলাদেরকে বিয়ে করে। কিন্তু যারা মানে দেখা যায় কি ভার্চুয়াস লেডি বিয়ে করে, তারা খুব একটা ওই সুন্দরী মেয়েদের পেছনে ভাগা মানুষের মতো ডিসঅ্যাপয়েন্ট হতে হয় না। এবং তিনি মনে করেন কি যারা আসলে মডেস্ট, কার্টিয়াস হয়, সেই সব মহিলাদের প্রতি পুরুষরা অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়।
এবং তিনি চান যে তার মেয়ে কোনো প্রকার অ্যারোগেন্ট বিউটি না হয়ে একজন এগ্রিয়েবল ইয়াং ওমেন হোক, মানে অমায়িক টাইপের একজন মানুষ হোক। সৌন্দর্যের পাশাপাশি, সৌন্দর্যটা কম হলেও চলে, কিন্তু সে কি হবে, তার মধ্যে যাতে মডেস্টি অথবা আমরা বলতে পারি সে মোটামুটি ভার্চুয়াস হয়, এমন তিনি চান। এরপর সিক্সথ স্ট্যান্জায় চলে আসি। এখানে তিনি এখন বলছেন, এতক্ষণ তো তিনি বলছেন যে সে ইনাফ সুন্দরী হবে, তারপর তার মধ্যে ভার্চু থাকবে। এখন তিনি বলছেন সে যাতে বড় হয়ে খুবই হ্যাপি এবং কন্টেন্ট একটা মানুষ হয়ে বড় হয়, এবং সে হবে অনেকটা ফ্লোরিশিং হিডেন ট্রির মতো। এছাড়া তাকে বলা হচ্ছে ফ্লোরিশিং হিডেন ট্রির পাশাপাশি তার থটটা হবে লিনেটের মতো। লিনেট হচ্ছে এক ধরনের বার্ড, যে ইনোসেন্ট এবং চেয়ারফুলনেস এই জিনিসগুলোকে রেফার করা হচ্ছে এখানে। তো তিনি চান তার ডটার ফ্লোরিশিং হিডেন ট্রির মতো হবে এবং লিনেট বার্ডের মতো হবে, এবং সে নিজেকে নিজে নিয়ে সন্তুষ্ট থাকবে, অন্যকে হ্যাপি করার চেষ্টা করবে। ওভারঅল তিনি চাইছেন যে মানুষের যত ভালো গুণ রয়েছে সব কিছুই তার মেয়ের মধ্যে থাক, সে অন্যকেও খুশি করবে এবং নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবে। এরপর তিনি আরেকটা জিনিস আশা করছেন যে তার ডটার যাতে ট্রেডিশনাল রুটেড হয়। এই ব্যাপারটা কীরকম, এটা হচ্ছে এরকম, তিনি চান যে লরেল রুটেড, মানে গুল্ম টাইপ যেগুলো হয়, মানে যাদের গোড়ালিগুলো অনেক, গোড়াটা অনেক শক্ত হবে, আমি অনেকটা বলতে পারি ভ্যালকা টাইপ, এরকম কিছু হবে না, মানে সে খুবই স্ট্রং, মানে একটা লেডি টাইপের হবে, এরকম তিনি বোঝাতে চাচ্ছেন আর কি। এরপর সেভেন স্ট্যান্জায় দেখা যাচ্ছে কি পোয়েট এখন চিন্তা করছেন যে তার ডটার যদি ট্রেডিশনালি রুটেড হয়, এরকম লেডিগুলা ইনকারাপ্টেড হয়। তো তিনি চিন্তা করছেন, এখন তো এসব কিছু গেল, এখন তার মধ্যে নতুন একটা খেয়াল আসছে, সেটা হচ্ছে তার ডটারের মধ্যে যাতে কোনো প্রকার হেট্রেড না থাকে, কারণ ঘৃণাই সব এভিলের কারণ, এবং তিনি চাইছেন তার ডটার মধ্যে কোনো প্রকার ঘৃণাবোধ থাকবে না, সে খুবই ফ্রি সোল থাকবে তার, এবং যদি তার মধ্যে ঘৃণা না থাকে তাহলে সে ইনোসেন্স জিনিসটাকে নিজের মধ্যে প্রিজার্ভ করতে পারবে, যার মধ্যে ঘৃণা নেই স্বাভাবিকভাবে সে আসলে ইনোসেন্ট হয়। তো তিনি চিন্তা করছেন যে কি যেমন কোনো অনেক স্ট্রং বাতাস, স্ট্রম তুফানও একটা শক্ত গাছের পাতাকে ছিঁড়তে পারে না, ঠিক তেমনি অনেক ঝড়ও একটা স্ট্রং ওমেনকে কি করতে পারে না, ব্রেক করতে পারে না। তিনি মানে বিভিন্নভাবে চাইছেন যে তার যে ডটার রয়েছে তার মধ্যে হেট্রেড থাকবে না, সে ইনোসেন্ট থাকবে, স্ট্রং লেডি হবে, এবং যতই ঝড় আসুক, তুফান আসুক, যুদ্ধ হোক, তার মেয়েকে ব্রেক করতে পারবে না। এরপর স্ট্যান্জা 8-এ আসি। তার 8-এ গিয়ে তিনি বলেন যে তার যে ডটার রয়েছে, ডটার যাতে যে ধরনের প্যাশন এবং ওয়াইল্ড ফিলিংস রয়েছে এই জিনিসগুলো নিজে থেকে বাদ দিয়ে দেয়, কারণ এগুলাই হচ্ছে একটা বিউটিফুল লেডির উইকনেস হিসেবে কম্পেয়ার করা হয়। ওয়াইল্ড ফিলিংস এবং প্যাশন এগুলো খুবই মানুষের জন্য খারাপ, এবং তিনি বলছেন যে যারা ডিপলি ভালোবাসতে পারে তারা কিন্তু ডিপলি হেটও করতে পারে, আর ইন্টেলেকচুয়াল হেট্রেড সবচাইতে ওয়ার্স কাইন্ডস অফ হেট্রেড। এবং তিনি কি এখন এখানে নিজের এক্সপেরিয়েন্সের কথা বলছেন। তিনি কি করেছেন, মড গনকে ভালোবেসেছিলেন, কিন্তু মড গন তাকে কি করে, রিজেক্ট করে দেয় এবং জন ম্যাকব্রিড নামক একজনকে ভালোবাসে, এবং পরবর্তীতে সেও কি ডিসঅ্যাপয়েন্ট হয়। এখন তিনি চান না যে তার ডটার কোনো প্রকার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হেট্রেড কোনো কিছু ফেস করুক, এবং সে মানে খুবই মোটামুটি লাইফে অনেক হ্যাপি একটা লাইফ লিড করুক, এই জিনিসটা একটা বাবা হিসেবে ডব্লিউ.বি. ইয়েটস চাইছেন। তারপর দেখা যাচ্ছে কি 9 স্ট্যান্জায় গিয়ে তিনি বলেন কি হেট্রেডের থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন। হেট্রেড থেকে দূরে থাকলে আপনার সোলটা একদম ইনোসেন্ট থাকবে, এবং আপনার সোল কি হবে, সেলফ ডিলাইটিং, সেলফ-অ্যাপিজিং অ্যান্ড সেলফ-অ্যাফ্রাইটিং এই ব্যাপারগুলো থেকে আপনার সোলটা ফিল করতে পারবে, মানে ওভারঅল আপনার সোলটা একদম শান্ত, খুবই সন্তুষ্ট, এই টাইপের একটা সোল থাকবে যদি আপনার মধ্যে হেট্রেড জিনিসটা না থাকে। তো পোয়েট তারপর বলছেন যে আইডিয়াল ওম্যান সবাইকে হ্যাপি রাখে এবং কমফোর্টেবল করে অন্যদেরকে, যতই মিসফরচুন আসুক সে সব কিছুকে হাসি মুখে ঠিক মানে ফেস করে নেয়, অনেকটা মানুষের দুঃখে বা মানুষের প্রবলেমসে সে দুর্গের মতো কাজ করে। এবং যারা হেট্রেড থেকে দূরে থাকে এবং তাদের মাইন্ডটা হয় ইনোসেন্ট, আর ক্লিয়ার মাইন্ডেড মানুষের চিন্তা ভাবনাগুলাই হচ্ছে হেভেনের ইচ্ছে। এখানে হেভেনের উইশ বলতে বোঝানো হচ্ছে মোট কথা যারা ইনোসেন্ট মাইন্ডেড হয় তাদের ইচ্ছেগুলো গডের ইচ্ছে বলে কনসিডার করা হয়। তো তিনি মোটামুটি চাইছেন তার ডটার নিজেও হ্যাপি থাকবে, নিজে সন্তুষ্ট থাকবে, ইনোসেন্ট থাকবে, অন্যকেও হ্যাপি রাখবে, যতই প্রবলেম আসুক সেগুলা ইজিলি হ্যাপিলি ফেস করে নেবে।
এরপর লাস্ট স্ট্যান্জায় গিয়ে পোয়েট বলছেন এখন তার ফাইনাল উইশ, তিনি চাচ্ছেন তার মেয়ে কি হোক, খুবই আমি অনেকটা বলতে পারি যে অ্যারিস্টোক্রেটিক একটা হাজব্যান্ড পাক, এরকম তার একটা ইচ্ছে ছিল। এই জিনিসটা যদিও তিনি ডিরেক্টলি বলেননি, তিনি চাইছেন যে এমন একজন মানুষকে বিয়ে করুক যার মধ্যে অ্যারিস্টোক্রেটিক ভ্যালুস, ট্রেডিশনস এই জিনিসগুলো থাকবে। সাধারণত মানুষের মধ্যে যে ধরনের হেট্রেট, অ্যারোগ্যান্স রয়েছে, এই জিনিসগুলো কিন্তু অ্যারিস্টোক্রেটিক ভ্যালুস এবং ট্রেডিশনস যেসব মানুষের মধ্যে রয়েছে তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে না। এটা পোয়েটের একটা নিজস্ব মতামত। তিনি মনে করেন যারা ট্রেডিশন ফলো করে, রিচুয়াল ফলো করে, তাদের মধ্যে অ্যারোগ্যান্স, হেট্রেট এই জিনিসগুলো থাকে না। তাই তিনি চাইছেন তার মেয়ে তেমন একটা হাজব্যান্ড পাক যে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করবে এবং তার মেয়ে কি একটা ক্ষয়মুক্ত জীবন লিড করবে। শেষ পর্যন্ত এসে তিনি বলছেন কি মানে খুবই হ্যাপি একটা লাইফ তার মেয়ে যাতে লিড করতে পারে, এটাই তিনি আশা করছেন। এবং এখানে পোয়েমটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল পোয়েট তার মেয়ের প্রতি এক্সাইটেড হয়ে, তার ভবিষ্যতের প্রতি উদ্বিগ্ন হয়ে এই পোয়েমটা লিখেছেন। একটা বাবার যেমন ফিউচার নিয়ে, তার মেয়েদের বা তার সন্তানের ফিউচার নিয়ে যতটা টেন্স থাকেন, তিনি যা কিছু আশা করেন, ওভারঅল আমরা ডব্লিউ ইয়েটসের এই পোয়েমের মধ্য দিয়ে জানতে পারবো। আমি যদি পোয়েমটার একটা সামারি বলে দিই, ব্যাপারটা হচ্ছে এরকম: ডব্লিউ ইয়েটসের 1990-তে একটা ডটার হয় যার নাম তিনি এনি ইয়েটস রাখেন। তো তিনি তাকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিল, কারণ তখনকার সিচুয়েশন খুব একটা ফেভারেবল ছিল না। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, আয়ারল্যান্ডে পলিটিক্যাল প্রবলেম চলছিল। তো এসব কিছুর কারণে তিনি অনেক বেশি টেন্স ছিলেন। তো তিনি চাইতেন কি তার মেয়ে যাতে একটা ভালো লাইফ লিড করুক, এবং তিনি চান তার মেয়ে বড় হয়ে সুন্দরী হবে, কিন্তু প্রাউড, অহংকার তার মধ্যে থাকবে না, এবং তার সৌন্দর্য তাকে কি যাতে কোনো প্রকার অহংকারী করে না তোলে সেরকম চাই। তখন পর আবার তিনি বলেন যে সৌন্দর্য সব নষ্টের মূল। তাই তিনি চান যে সে এতটাই সুন্দরী না হোক যে হেলন এবং অ্যাফ্রোদিতের মতো প্রবলেম তাকে ফেস করতে হয়, এরকম কোনো কিছুই যাতে তার সাথে না হয়। তো এই যে হেলেনের মতো প্রবলেম, এইসব প্রবলেম তিনি তার মেয়ের লাইফে চান না। তাই তিনি বলছেন যে এতটা সুন্দরী হওয়ার প্রয়োজন নেই। তখন তিনি বলেন সৌন্দর্যের থেকে ভার্চুটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তার মেয়ে যাতে ভার্চুয়াস হয়, কাইন্ড হয়, কার্টিয়াস হয়, মডেস্ট হয়। এই জিনিসগুলো একটা পুরুষকে সৌন্দর্য থেকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। যারা সৌন্দর্যের পেছনে দৌড়ায় তারাও কিন্তু এই গুণগুলো দেখে একটা মহিলাকে ইজিলি কি করে, ভালোবেসে ফেলে। তারপর তিনি বলছেন তার মেয়ের মধ্যে কোনো হেট্রেট থাকবে না, সে নিজের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকবে। আর যদি তার মধ্যে হেট্রেট না থাকে, সে ইনোসেন্ট হবে, এবং ইনোসেন্ট এছাড়া সে খুবই স্ট্রং লেডি হতে পারবে, নিজেকে নিয়ে সে সন্তুষ্ট থাকবে, অন্যকে হ্যাপি রাখবে। এছাড়া শেষ পর্যন্ত তিনি চান যে তার মেয়ে কোনো প্রকার খারাপ কিছু ফেস না করুক, ভালোভাবে তার লাইফ যাক, এবং খুব ভালো একটা হাজব্যান্ড পাক, যে হাজব্যান্ডটা কী হবে, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করবে। আশা করি বুঝতে পেরেছেন। 10টা স্ট্যান্জার মধ্য দিয়ে পোয়েট তার মনোভাবটা প্রকাশ করেছে। আমার কিন্তু এই পোয়েমটা পড়ে ইয়েটসের মেয়ের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট কাজ করেছিল। সো আমি তার লাইফ নিয়ে একটু স্টাডি করলাম। তো দেখা যাচ্ছে কি তিনি একজন আর্টিস্ট ছিলেন, তো মোটামুটি বিউটিফুলও ছিল। আমার মনে হয় তিনি যেমন চেয়েছিলেন হয়তো অতটা পারফেক্ট হয়নি, তবে কিছুটা ম্যাচ হয়। কারণ তার ডটার 3 বছর পর্যন্ত খুবই বেশি অসুস্থ ছিল তার জীবনে। তো 3টা বছর তার শুধু হাসপাতালেই কাটে। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।